এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। প্রতিবেশী যদি মূর্খ, অকৃতজ্ঞ এবং বেঈমান হয়, কিন্তু আপনার যোগ্যতার ধারের কাছেও না আসে, কিন্তু সারাদিন যদি আপনাকে খুঁচিয়ে যায়, কতদিন আপনি মুখ বন্ধ করে সহ্য করবেন? ভারত এবং বাংলাদেশের অবস্থাটা এখন সেরকমই। বাংলাদেশ যার স্বাধীনতা থেকে শুরু করে একেবারে প্রতিদিনের খাবার পর্যন্ত ভারতের দয়ায় চলে, তারা এখন প্রতিদিন ভারতকে খোঁচা দেওয়ার চেষ্টা করছে তাদের বন্ধু পাকিস্তান এবং চীনের সাহায্য নেবার জন্য। এই মূর্খের জাতটা এটাও জানে না যে ভারতবর্ষ যদি একটু নাড়াঝাড়া দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা হবে একেবারে সিংহের সামনে ইঁদুরের মতো। যদিও ভারত সরকার এখনো এদিকে পাত্তা দিতে রাজি নয়, কারণ আমিও জানি, আপনারাও জানেন যে বাংলাদেশ ধারে ভারে কোনো দিক দিয়েই এই মুহূর্তে ভারতের ত্রিসীমানায় আসে না। যে ভারতবর্ষ এখন বিশ্বের অন্যতম সেরা একটা অর্থনীতি, যে ভারতবর্ষ সামরিক দিক দিয়ে বিশ্বে 1 থেকে 3-এর মধ্যে, সেই ভারতবর্ষের চারপাশে যে বাংলাদেশ আসে না, সেটা এই মূর্খগুলো বুঝেও বোঝে না। ফলে কি হয়? ফলে প্রতিদিন ভারতকে কাঠি করার চেষ্টা হয়। কিন্তু ভারতেরও তো একটা সহ্য ক্ষমতা আছে, এবং যেখানে বাংলাদেশ এবার এই ব্র্যান্ড উইথ ট্রানজিট হাসিনা জমানের সিদ্ধান্ত এবার বাতিল করে দিল, বাংলাদেশে আবার বয়কট আন্দোলন শুরু হয়ে গেছে, ভারতের শাড়ি পোড়ানো হচ্ছে। এই মূর্খগুলো এটাও জানে না যে ভারত থেকে কাঁচামাল নিয়ে গিয়েই বাংলাদেশে শাড়ি তৈরি হয়। তারা বলছে ভারতেই আর কিছু জিনিস নেবো না, ভারতের সব বাংলাদেশেই তৈরি করব। তারা এটাও সবাই জানে যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, নুন, ডিম, মশলা সবকিছু ভারত থেকে যায়। 7টা দিন পশ্চিমবঙ্গ থেকে ব্যবসা বন্ধ হয়ে গেছে, খেতে পাচ্ছে না অধিকাংশ বাংলাদেশি। বাজার দর আকাশ ছোঁয়া হয়ে গেছে। অচিরেই পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতন ভিখারির ধসা হবে এই বাংলাদেশের, কিন্তু তবু তারা বদমাইশিটা চালিয়ে যাচ্ছে। ভারতের সহ্যের সীমা আর কতটা ধরবে, এটাই প্রশ্ন। আর কি কি হলো সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অবিশ্বাস্য ব্যাপার, ব্যান্ডউইথ ট্রানজিট আর ভারতকে নয় ঘোষণা করে দিল মোহাম্মদ ইউনূসের সরকার। হাসিনা জমানার যে সিদ্ধান্ত ছিল সেটা বাতিল করে দিল। হাসিনা জমানায় এই বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোমের সঙ্গে ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি পেয়েছিল। এতে কি হয়েছে? এরপরে কি হলো? এই মোহাম্মদ ইউনূসের সরকার উত্তেজনার আবহে এবার ভারতকে ব্র্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করলো অন্তর্বর্তীকালীন সরকার। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্র্যান্ডউইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল দিল্লি। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইউনূসের সরকার। এবং পরিষ্কার, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি কমিশন বিটিআরসির তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এইবার আর এই অনুমতি দেওয়া হলো না, হাসিনা সরকারের আমলে যেটা দেওয়া হয়েছিল। প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকেই বলে ব্র্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশন স্পিড। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, একটি সূত্র জানাচ্ছে, আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 ডিসেম্বর একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি, অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। এই বিটিআরসি একটি নির্দেশিকা জারি করে পরিষ্কার বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের জমানায় বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের যে অনুমতি পেয়েছিল তাতে আর অনুমতি দেওয়া হলো না, এবং স্থলপথে কেবল যোগাযোগ স্থাপনের জন্য এই ট্রানজিট সংযোগে বাংলাদেশে তেমন কোনো লাভ হতো না বলে বিটিআরসির একটি সূত্র জানাচ্ছে। যদিও সবাই মনে করছে এটা হচ্ছে একেবারে রাজনৈতিক খেলা। তার কারণ হচ্ছে সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ। সামিট কমিউনিকেশনস এর চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা গোপালগঞ্জ 1 আসন থেকে 5 বারের জাতীয় সংসদে নির্বাচিত ফারুক খানের ছোট ভাই। ভারতকে এবার বাঁশ দেবার চেষ্টা করছে বাংলাদেশ। সমস্যা হচ্ছে
সিংহ কতদিন ইঁদুরের কামড়ানি সহ্য করবে, সেটাই বড় সমস্যা। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে কিন্তু মোদী সরকারকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তাতে ভারত সরকারকে এবার একটা বড় ভূমিকা নিতেই হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসা বলে পরিষ্কার বলেছেন যে মোদী সরকারের উচিত এবার একটা কড়া পদক্ষেপ নেওয়া, যাতে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ হয়। আরএসএস পরিষ্কার মোদী সরকারকে বার্তা দিয়েছে, বিশ্বে জনমত সৃষ্টির জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন, রাষ্ট্রসংঘে জানান। ভারত সরকারকে বাড়তি তৎপরতা দেখাতে বাংলাদেশের জন্য আরএসএস এর তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে এবার এই ব্যবসা বাণিজ্যটা বন্ধ হয়ে যাবে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসা বলে পরিষ্কার জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দু, নারী এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে ইসলামিক মৌলবাদীদের হামলা, খুন, লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি অমানবিক নৃশংসতা চলছে, সেটা নিন্দা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তারা চায় মোদী সরকার এটার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য মোদী সরকার একটা বড় ভূমিকা পালন করুক। কিন্তু অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, গতকালও একইভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, মন্দির ধ্বংস হয়েছে, বাড়িঘর ধ্বংস করে ফেলা হচ্ছে, হিন্দু নারীদের উপর অত্যাচার হচ্ছে, খুন, জখম, ধর্ষণের অভিযোগ আসছে। এবং কলকাতায় ইসকনের সহসভাপতি যিনি আছেন সেই দাদামোহন দাস পরিষ্কার পোস্ট করে জানিয়েছেন যে এবার কিন্তু এই রাধাকৃষ্ণ টেম্পল এবং মহাভাগ্যলক্ষ্মী টেম্পল অর্থাৎ লক্ষ্মীনারায়ণ মূর্তি ভাঙচুর হলো, সেই মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। যদিও দেখতে পাচ্ছি ছবিতে রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু একেবারেই অক্ষত আছে। এর আগেও আপনারা দেখেছিলেন এই ধরনের মন্দিরে আগুন লাগাবার পর মূর্তিগুলো কিন্তু অক্ষত ছিল। রাধারমন দাস পরিষ্কার প্রতিবাদ জানাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ এবং হিন্দু শিক্ষকদের একের পর এক পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এবার কাকে পদত্যাগ করতে হলো? এবার নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পাঠিয়ে দিয়েছেন অনুপম সেন, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষক, অনেক পুরস্কার পেয়েছেন, সরকারি তরফে পুরস্কার পেয়েছেন, এবং সেই অনুপম সেন সহ আরো 4 জন আধিকারিককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কাপড় পুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের নেতারা এখন ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি কাপড় পোড়াচ্ছেন। দেখুন সেই দৃশ্য একবার। এইবার আমার এখানে গোটা জাতি ঐক্যবদ্ধভাবে আমরা কাপড় পোড়ানো হচ্ছে এবং ভারতীয় পণ্য বয়কটে ডাক দেওয়া হচ্ছে। এই মূর্খ, অকৃতজ্ঞ, বেঈমান বাংলাদেশিগুলো এটাও জানে না যে 4 থেকে 5 দিন শুধু পশ্চিমবঙ্গ সীমান্তটা বন্ধ হয়ে আছে, খাবার দাবার যাচ্ছে না বলে বাংলাদেশে হাহাকার শুরু হয়ে গেছে। একেবারে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের হেসেলে আগুন লেগে গেছে। আলু 400 টাকা কিলো, ডিম পাওয়া যাচ্ছে না। এবার একবার ভাবতে হবে
এইগুলো কিন্তু ভারত সরকার এখনো ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ করেনি, শুধুমাত্র রাজ্যগুলোর উদ্যোগে এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে। ত্রিপুরা এবং আসাম বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছে। পশ্চিমবঙ্গের অন্য সমস্যা, পশ্চিমবঙ্গে এখানে আলু পেঁয়াজের দাম বেশি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপাতত আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধ রেখেছে। ফলে বাংলাদেশে এখন হাহাকার শুরু হয়ে গেছে। ফলে বাংলাদেশের লিডার যাদের টাকার কোনো অভাব নেই, তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মোহাম্মদ ইউনূস তিনি আবার কিচ্ছু দেখতে পাচ্ছেন না, তিনি বলছেন সব শুনছি, সব মিথ্যা কথা। অথচ তার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের কবি এবং চিন্তক ফারাদ মাজহার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসকে তিনি দেশদ্রোহী বলে মনে করেন না এবং তার জামিনের পূর্ণ অধিকার রয়েছে। মোহাম্মদ ইউনূসের সামনে ফারাদ আজহার কি বললেন, অনেক হিন্দু বাঙালি সংগঠনকে শিক্ষা দিয়ে আরো একবার শুনুন আপনারা। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট, সম্মিলিত জোট তারা, এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্বের উপর প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি, তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার, যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো, এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন। ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম এবং আমাদের উপদেশ সমাজে অনেকে আছেন, তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি। ফলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে, আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কি বলে গণমাধ্যম কি প্রচার করছে এটা ইরেলেভেন্ট আমাদের জন্য। আমরা জানি যে ভারতের যে তাদের যে সত্যিকারে যারা তার সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ব্যাপারটা ভিন্ন রকম। ফলে আজকে এখানকার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্কের প্রশ্নটা একই সঙ্গে একটা ভূরাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে, আমি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে এটা বলবো যে আমাদের এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা, এটাকে এনগেজ করাটা, যারা আমাদের দুঃখ পেয়েছেন, কোনো কারণে মনে করছেন তাদের নাগরিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তাদের সঙ্গে কথা বলবার জন্য আমরা রয়েছি নাগরিকরা, আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত, আমরাই রয়েছি তাদের সঙ্গে কথা বলবার জন্য। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, আমি তিনি একজন সন্ত, এর আগে এখানকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে এবং তারা সেই বিভিন্ন ব্যবহারের থেকে তারা বেরিয়ে এসে তারা আজকে এই ছাত্রদের এই আন্দোলনের সমর্থন দেবার জন্য তারা নৈতিকভাবে যেমন তারা তৈরি, একই সঙ্গে সরকারকে তারা সমর্থন দেবার জন্য তৈরি। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে আজকে চিন্ময় দাশগুপ্তকে, চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি, আন্তর্জাতিক মানবাধিকার, তাদের সমাবেশ করার অধিকার আছে, তাদের কথা বলার অধিকার আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। মোহাম্মদ ইউনূসকে একেবারে সামনে দাঁড় করিয়ে রেখে ফারাদ আজহার পরিষ্কার বলে দিলেন সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, তিনি তাকে দেশদ্রোহী বলে মনে করেন না। মোহাম্মদ ইউনূসের একেবারে চোখের সামনে, মুখের ওপর দাঁড়িয়ে। আর অন্যদিকে বাংলাদেশে এই বর্বরতা কিন্তু চলছে। যা ভিডিও আসছে সেই ভিডিও আপনাদের দেখাতে পারবো না, কারণ ভিডিও দেখালে এই প্রতিবেদন আর আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকটা এখনো এই বাংলাদেশিরাই কর্তৃত্ব করছে। ফলে কোনো ভিডিও দেখালেই এই প্রতিবেদন আপনাদের কাছে আর পৌঁছবে না। কিন্তু ভিডিও যে আসছে, বাংলাদেশি নারীদের উপর অত্যাচার চলছে, তাদেরকে খুন, জখম, ধর্ষণ করা হচ্ছে। এমনিতেই আপনারা দেখেছেন কিভাবে নারীদের বাজারে বেরোনো নিষিদ্ধ করে দিয়েছে ইউনূসের সরকার, তবু ইউনূসের কানে কিচ্ছু ঢুকছে না। 20 জানুয়ারি 2025 ট্রাম্প সরকার শপথ নেবার পর
বাংলাদেশের পরিস্থিতি বদলায় কিনা সেটাই এখন দেখার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু এখন জেগেছে যে এইভাবে এবার যখন ভারতকে বাঁশ দেওয়া শুরু করেছে বাংলাদেশের সরকার, এখন মোদী সরকার কতদিন চুপ করে থাকে এবং ওই ইঁদুরের মতন আর যা করছে করছে, এই ইঁদুরের মতন ইঁদুরের কামড়, বাংলাদেশিদের কামড় কতটা সহ্য করে সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।